আচ্ছা, এই আলোচনাটা আসলেই আরেকটা আলোচনা নিশ্চয়ই আপনি শুনছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাকে আমরা এখন সাবেক বলছি, তিনি পদত্যাগ করছেন কি করেন নাই, পদত্যাগ না করলে তিনি এখনো প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন কিনা। এইটা প্রথম কথা হলো প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমাদের কারো কাছে নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, হ্যাঁ, এটা ধ্রুব তারার মতো সত্য। কিন্তু উনি পদত্যাগ করেন নাই, পদত্যাগপত্র নাই। দ্বিতীয়ত হলো যে যখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে কোনো রেফারেন্স পাঠান যে উনি পদত্যাগ করে চলে গেছেন, ইট হ্যাজ এ কনক্লুসিভ প্রুফ। সুপ্রিম কোর্ট যখন সেইটাকে বিবেচনায় নিয়ে আপিল বিভাগ একটা ওপিনিয়ন দেন, ইট হ্যাজ এ কনক্লুসিভ প্রুফ। সুতরাং এই জায়গাটা বিতর্ক করে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটা একটা ডেড ইস্যু। এটা এখন বিতর্কের কোনো জায়গায় থাকার সুযোগ আছে বলে মনে করি না। আপনার বক্তব্য নিশ্চয়ই মানে আমরা শুনলাম, বা এটা নিশ্চয়ই ভবিষ্যতেও যদি কোনোদিন এটা পরীক্ষা করা হয় এটা ইতিহাসের অংশ হয়ে থাকলেও, কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারকেরা নাকি ওই সময় ক্যান্টনমেন্টে ছিলেন, তারা প্রায় এক ধরনের মানে তারা কি স্বাধীনভাবে রায় দিতে পেরেছেন কিনা, 106 এর ব্যাপারে তাদের মতামত ঠিকমতো দিয়েছেন কিনা, এটাও নাম্বার ওয়ান। সুপ্রিম কোর্টের বিচারকরা অনলাইনে তারা বসতে পারেন, সে আইন আছে, যেটা অনেক রায় দিয়েছেন কোভিডের সময়। নাম্বার টু, ওনারা যখন শুনানি করেন, আমাকে খালি টেলিফোন করে প্রশ্ন করেছেন এরকম একটা ওপিনিয়নের জন্য আমাদের কাছে আসছে, আমরা মনে করি যে এই পরিস্থিতিতে সরকার রাষ্ট্রপতির একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা উচিত, আপনি আপনার মতামত কি? আমি বললাম অবশ্যই অবশ্যই এটা করা উচিত, এবং সেটা আমি ওপিনিয়ন দিয়েছি পক্ষে, আমার সাবমিশন দিয়েছি। ওপিনিয়নটা দেবেন ওনারা, আপনি আর সেখানে কিন্তু ওনারা আমাকে বা কাউকে শুনতে বাধ্য না, রাইট? ওনারা আমাকে কিংবা অন্য কাউকে শুনতে বাধ্য না। দ্যাট ইজ দেয়ার ওপিনিয়ন, রাইট। অ্যান্ড আন্ডার আর্টিকেল 106-এ যখন ওপিনিয়নের বিধান রাখা হয়েছে, ইট শুড হ্যাভ এ প্রাইমেসি। ওকে, দি সুপ্রিম কোর্টস অবজারভেশন অ্যান্ড ওপিনিয়ন হ্যাজ এ প্রাইমেসি। না, আচ্ছা, আমি একটু যেহেতু আপনাকে পাইলাম, একটু তাত্ত্বিক জায়গা থেকে একটু বলি যে বাংলাদেশ যেখানে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ গভর্নমেন্ট, মানে জনগণ যেখানে ক্ষমতার মালিক, সেইখানে আসলে জনগণের উপরে কারো সুপ্রিমেসি থাকে নাকি কোনো পর্যায়ে? মানে 106 কি আসলেই? এবার আসেন, জনগণ ক্ষমতার মালিক, কিন্তু এই জনগণের ইচ্ছার প্রতিফলনই কনস্টিটিউশন। ওকে, কনস্টিটিউশন ইজ পার্ট অফ জনগণের ইচ্ছার প্রতিফলন, যেটাকে আমরা বলছি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট হিসেবে। এটা সামাজিক চুক্তি, জনগণই চুক্তি করেছে আমার এমন একটি সংবিধান থাকবে যেখানে সংকটকালীন সময়ে রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের কাছ থেকে ওপিনিয়ন চেক করবেন। এটা জনগণের ইচ্ছারই প্রতিফলন। আপনি জনগণের ইচ্ছারই প্রতিফলন মনে করতেছেন। আপনি যদি ওই সময়কার ঘটনাক্রম দেখেন, 8 তারিখে আপনি আসলেন, 9 তারিখে তারা ওপিনিয়ন দিলেন, 106 8 তারিখে ওপিনিয়ন দিলেন, 8 তারিখে তারা ওপিনিয়ন দিলেন, 9 তারিখ পার হওয়ার পরে 10 তারিখে সাবেক প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট রেফারেন্স ডাকছিলেন। সেই সময় আদালত অঙ্গনে কেউ না, উচ্চ আদালত প্রাঙ্গণের বাইরের মানুষদের চাপে মিছিলে তারা একসাথে পুরো অ্যাপিলেট ডিভিশন পদত্যাগ করলেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এটা ওনারা ভালো বলতে পারবেন, তবে মনে করা হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে শেখ হাসিনার লেসপন্সার হিসাবে, ফ্যাসিস্টদের লেসপন্সার হিসাবে বিচারকদের অনেকেই পার্ট হয়ে পড়েছিলেন। সেখানে বলা হয়েছিল যে বিচারকরা হলো শপথবদ্ধ রাজনীতিবিদ, তাদের কার্যক্রম এমন একটা জায়গায় গেছে। কিন্তু শপথবদ্ধ রাজনীতিবিদ শব্দগুলি বোধহয় আমার যদ্দূর মনে পড়ে যে মানে 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 কোনো একটা জায়গা থেকে কোট করা, মানে আপনি আরো ভালো বলতে পারবেন, কোনো একটা জুরিস্টের জায়গা থেকে মনে কোট করা। শপথবদ্ধ রাজনীতিবিদ কথাটা কি আসলে খুব খারাপ? মানে রাজনীতিবিদ তো এটা আমাদের মানে পলিটিশিয়ান আন্ডার ওথ। আমাদের দেশের সংস্কৃতি, কালচার, রাজনৈতিক পরিবেশ সবকিছু, এবং যিনি বলেছেন বা যারা বলেছেন তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, অল দিস হ্যাভ গিভেন এ রং মেসেজ, এবং এটাকে আমরা মনে করি, আমি মনে করি, বাংলাদেশের মানুষ মনে করে যে সুপ্রিম কোর্টকে পলিটিসাইজ করার জন্য, সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার জন্য, ন্যায় বিচারের পথকে রুদ্ধ করার জন্য দিজ আর দি ফ্যাক্টরস কাজ করেছে।